কুয়ালালামপুরে তারেক রহমান আনোয়ার ইব্রাহিমের বৈঠক চলছে। শ্রমবাজার নিয়ে সুখবর দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক। ৬০ দিনের আলোচনা শুরু। লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ নিয়ে রয়ে গেছে সংশয়। এবার তুরস্ক সিরিয়ার সঙ্গে যুদ্ধের ষড়যন্ত্র। নেতানিয়াহুর মার্কিন সমর্থন হারানোর পথে ইসরায়েল। ইসরায়েলি হামলায় গাজায় আরও এক গণমাধ্যম কর্মী নিহত। যুদ্ধ শুরুর পর থেকে ২৬০ গণমাধ্যম কর্মীকে হত্যা দখলদার দেশটির। এবং শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ক্ষুব্ধ ট্রাম্প জানালেন শুভকামনা। স্বাগত স্টার ওয়ার্ল্ডে, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আরিফ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সকালে পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী দাতুক সেরি ডক্টর ওয়ান আজিজা ওয়ান ইসমাইল। সকালে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে গার্ড অফ অনার দেওয়া হয় বাংলাদেশের সরকার প্রধানকে। এই বৈঠকে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার পুনরায় চালু ও অনিয়মিত হয়ে পড়া কর্মীদের নিয়মিত করা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, জ্বালানি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়েও আলোচনার কথা রয়েছে। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে আলোচ্য বিষয় সম্পর্কে জানানো হবে। বন্ধ শ্রম বাজার খুলে দেওয়ার বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতে শ্রমবাজার নিয়ে দীর্ঘ সংকট সমাধান ও আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর ব্যবস্থাও করবেন বলে জানান তিনি। পাশাপাশি বিদেশে আসার আগে জনশক্তিকে আরও দক্ষ মানব সম্পদে পরিণত করতে সরকারের নানা উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৯টায় স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্রথম বিদেশ সফরে কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি পৌঁছান শাংগ্রিলা হোটেলে। এখানেই প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভায় যোগ দেন তিনি। হাজার মাইল দূরের প্রবাস জীবনে জমে থাকা অপেক্ষার অবসানও ঘটে এই মুহূর্তে। প্রবাসীদের না বলা কষ্ট, দীর্ঘদিনের বঞ্চনা আর প্রত্যাশার নানা সমীকরণ ও করণীয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সেই আইনের ভিতরে থেকে যতটুকু আমরা আমাদের প্রবাসীদের জন্য সুবিধা আদায় করতে পারি বা সুবিধা তৈরি করতে পারি সেটা অবশ্যই করব। দেন সংকট নিরসনের আশ্বাস, জাগিয়ে তোলেন নতুন আশার আলো। আমাদেরকে এর জন্য পরিশ্রম করতে হবে, আমাদেরকে এর জন্য কষ্ট করতে হবে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদেরকে এর জন্য ধৈর্য ধারণ করতে হবে। প্রযুক্তি ও ভিন্ন সংস্কৃতিতে দক্ষ ও যোগ্য না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয় বলেও জানান তিনি। দেশ করতে প্রবাসীদের সহযোগিতাও চাইলেন প্রধানমন্ত্রী। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সহ বেশ কটি সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন তারেক রহমান। এরপরই চীনের উদ্দেশ্যে উড়বেন তিনি। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, মালয়েশিয়া। দীর্ঘদিন ধরে নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সিন্ডিকেট সহ নানা অনিয়মের কারণে এখনও বন্ধ রয়েছে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাজারটি। তবে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরকে ঘিরে আশার আলো দেখছেন খাত সংশ্লিষ্টরা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে শক্ত অবস্থান নিতে হবে বাংলাদেশকে, যেখানে শ্রমিকদের স্বার্থকে গুরুত্ব দিতে হবে সবার আগে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। ১৯৭৮ সালে মাত্র কয়েকজন কর্মী পাঠানোর মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে যে যাত্রা শুরু হয়েছিল তা পরে লাখো মানুষের জীবিকা ও বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়।
বর্তমানে প্রায় ১৩ লাখ বাংলাদেশি কর্মী কাজ করছেন মালয়েশিয়াতে। কিন্তু সম্ভাবনাময় এই বাজারটি নানা অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে বারবার হোঁচট খেয়েছে। বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার প্রথম বন্ধ হয় ২০০৮ সালে। এরপর ২০১৬ সালে খোলা হলেও দুর্নীতির অভিযোগের মুখে ২০১৮ সালে ফের বন্ধ হয়ে যায়। ২০২২ সালে বাজারটি আবার খুললেও ২০২৪ সালে একই কারণে আবারও বন্ধ হয়ে যায়। তবে মালয়েশিয়ার শ্রমবাজার বিবেচনায় নতুন করে সেখানে কর্মী চাহিদা আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান প্রবাসীদের। সেই সঙ্গে মালয়েশিয়ার বাজারে শুধুমাত্র অদক্ষ শ্রমিক না পাঠিয়ে দক্ষ কর্মী পাঠানোর পরামর্শ তাদের। শ্রমবাজার উন্মুক্ত হওয়াটা যতটুকু গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি মালয়েশিয়াতে বসবাসরত যে সকল শ্রমিক ভাইরা ইতিমধ্যে আনডকুমেন্টেড হয়ে গেছেন নানাবিধ কারণে, তাদেরকে বৈধকরণ করা এবং তাদেরকে বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা করার উদ্যোগ সরকার গ্রহণ করবে। শুধুমাত্র মালয়েশিয়াতে শ্রমিক পাঠানো নয়, বর্তমান সরকার এখানে প্রফেশনালদেরকে বিশেষ করে আইটি সেক্টরে পাঠানোর জন্য উদ্যোগ গ্রহণ করবে। মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের জন্য রয়েছে বিশাল একটি শ্রমবাজার, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে প্রতিনিয়তই বাংলাদেশি শ্রমিকেরা বাংলাদেশি এজেন্টদের দ্বারাই প্রতারণার শিকার হচ্ছে। যেহেতু প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে আসছেন, উনি এই বিষয়ে মালয়েশিয়া সরকারের সাথে একটি G2G চুক্তি করতে পারে, যাতে বাংলাদেশি শ্রমিকেরা মালয়েশিয়াতে সরকারিভাবে আসতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের মাধ্যমে এই বাজারের অস্থিরতা কেটে ওঠা সহ শ্রমবাজার নিয়ে সুখবরের আশা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। আমরা এখন পর্যন্ত কিন্তু খুব একটা দেখছি না যে দুই পক্ষের সমান তালে সমানভাবে আলাপ আলোচনা করে সংকটের জায়গাগুলোকে উত্তরণের চেষ্টা করছে বা ভাবছে। শুরুর আগে দেখা দরকার যে এখানে কিছু যে শর্ত তারা ওদিক থেকে আরোপ করে বা করেছে, এগুলো কোন জায়গাগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় না। তাহলে আমাদের নীতির সাথে কি আছে এগুলোকে মিলিয়ে ওখানে রিভাইজড কিছু প্রপোজাল বাংলাদেশ দিতে পারে। এক আরেকটা হচ্ছে যে দুর্নীতির চক্রের কথা আমরা শুনি, সেটি কিন্তু একটি অংশ মালয়েশিয়াতে, এবং তার মধ্যে কিছু প্রবাসী বাংলাদেশি, কিছু আবার মালয়েশিয়ার কর্তৃপক্ষের লোকজনও আছে। এখন আমাদের জায়গা থেকে যদি আমরা একটু শক্ত অবস্থান নিই, তাতে আমার মনে হয় না যে এটা চূড়ান্তভাবে বন্ধ হয়ে যাওয়ার কোনো জায়গা তৈরি হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুদিনের মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর এবং দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে আরও খবর জানাতে আমরা সরাসরি যুক্ত হতে যাচ্ছি কুয়ালালামপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, যেমনটি আসলে আমরা বলছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর ঘিরে কিন্তু প্রবাসী বাংলাদেশি সহ পুরো দক্ষিণ এশিয়ার আসলে চোখ কিন্তু এখন প্রধানমন্ত্রীর এই সফরের দিকে। যেমনটি আসলে বলছিলাম, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক চলছে, তো বৈঠকের কি কি খবর আপনার কাছে রয়েছে এবং কোন কোন বিষয় আসলে বৈঠকে আলোচনা হচ্ছে বলে আপনি জানতে পেরেছেন? আমার ঠিক পিছনে যে কার্যালয় দেখা যাচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়, এখানেই প্রধানমন্ত্রী তারেক রহমান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তারা দুজনই বৈঠকে বসেছেন বাংলাদেশ সময় সকাল ৮টায় এবং মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল 10টায়। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন লাল সবুজের পতাকা, অর্থাৎ এই মালয়েশিয়ার আকাশের নিচে এক টুকরো বাংলাদেশ যেন পরিণত হয়েছে এই পিছনের যে কার্যালয় রয়েছে সেখানে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই বৈঠকে অনেক আগ্রহ রয়েছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, বরং সারা দক্ষিণ এশিয়ার রাষ্ট্রনেতাদের আগ্রহ রয়েছে। বিশেষ করে বাংলাদেশের যারা প্রবাসী রয়েছেন, মালয়েশিয়ায় 12 লাখ প্রবাসী রয়েছেন, তাদের যে আগ্রহ উচ্ছ্বাস আমরা গতকাল থেকেই দেখতে পাচ্ছি। তারা মনে করছেন যে তাদের প্রধানমন্ত্রীর এই আগমন শুধুমাত্র একজন রাষ্ট্রনেতার নয়, বরং মাতৃভূমির সঙ্গে তাদের এক শেকড়ের গভীর যে সংযোগ, তারই একটি ঝালাই তারা করে নিচ্ছেন, এক ধরনের উপলক্ষ তারা পেয়েছেন। এবং তারা মনে করছেন হাজার মাইল দূরে থাকলেও বাংলাদেশ আসলে তাদের হৃদয়ে রয়েছে, কাছে রয়েছে, এবং প্রধানমন্ত্রীর এই সফর তারই প্রমাণ। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এর মালয়েশিয়া সফরে আজকের এই পেছনের যে কার্যালয়ে আনোয়ার ইব্রাহিমের, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, এই বৈঠক থেকে আসলে অনেকের ভাগ্য নির্ধারিত হবে। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে আসতে চান, তারা জানেন যে এই মালয়েশিয়ার শ্রমবাজার 2 বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হয়েছিল বাংলাদেশের
থেকে মালয়েশিয়াতে যারা আসা শুরু হয়, এরপরে নানান কারণে, নানা সংকটের কারণে প্রায় 5 বার এই শ্রমবাজার বন্ধ হয়ে যায় এবং সবশেষ 2024 সালে বাংলাদেশের শ্রমবাজার মালয়েশিয়ার জন্য বন্ধ রয়েছে। ঠিক এই সংকট খুলে দেওয়ার যে নতুন সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কার্যকর করার জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করছেন। কারণ তাকে অনেক দেশের রাষ্ট্রনেতারাই দাওয়াত দিয়েছেন নির্বাচনে বিজয়ী হওয়ার পর, সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর। কিন্তু তিনি মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। প্রতিবেশী হিসেবে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে, বাণিজ্যের দিক থেকে সম্পর্ক রয়েছে, শিক্ষার দিক থেকে যে সম্পর্ক রয়েছে, কিংবা সাংস্কৃতিক জগতে যে শিক্ষা রয়েছে, সেগুলোর বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি আধুনিক এবং আত্মমর্যাদাশীল দেশ হিসেবে, বাংলাদেশিদেরকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলার যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন, তারই একটি নতুন ধাপ হচ্ছে এই মালয়েশিয়া সফর। ঠিক লাল সবুজ পতাকা যেরকম করে উড়ছে আকাশে, এই মালয়েশিয়ার আকাশে, বাংলাদেশকেও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনিও ঠিক এরকম করেই বাংলাদেশকে আরো উঁচুতে নিয়ে যেতে চান। বাংলাদেশের অর্থনীতিকে, ভেঙে পড়া অর্থনীতিকে তিনি নতুন জায়গায় নিয়ে যেতে চান, যে কারণে তার মালয়েশিয়া সফর। এবং আজকে এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই জাকারিয়া, যেমনটি আমরা জানতে পেরেছি, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এই বৈঠকের পরে সে দেশের সুলতান অর্থাৎ রাজা সুলতান ইস্কান্দারের সঙ্গে তিনি কিন্তু বৈঠক করবেন, এমনটি আমরা জানতে পেরেছিলাম। তো আসলে প্রধানমন্ত্রীর এই সফরসূচিতে আর কি কি রয়েছে? তিনি তো আবার চীন সফরেও যাবেন, তার আগে আসলে মালয়েশিয়া আর কি কি রয়েছে? যে এই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হয়ে তিনি যাবেন মালয়েশিয়ার যিনি রাজা রয়েছেন সুলতান ইস্কান্দার, তার বাসভবনে তিনি যাবেন, তার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তার সম্মানে দেয়া মধ্যাহ্ন ভোজে তিনি অংশ নেবেন। এরপরে সেখানে কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড রয়েছে, সেখানে কিছু সাংস্কৃতিক আয়োজন রয়েছে তার বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে আসা তার স্ত্রী জুবাইদুর রহমান, তাদের সৌজন্যে কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড রয়েছে, সেগুলো তিনি উপভোগ করবেন। এবং এরপরে আরো কয়েকটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে, যেটি আসলে গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। সেই সৌজন্য সাক্ষাতের পরে তিনি মালয়েশিয়া থেকে ত্যাগ করবেন এবং চীনের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন, কারণ চীনেও তার 4 দিনের সফর রয়েছে। এবং আজকে সকালে তিনি যখন এই কার্যালয়ে এসেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে এসেছেন তার স্ত্রী জুবাইদুর রহমানকে সাথে করে, তখন আমরা দেখেছি যে তাকে কিভাবে রাষ্ট্রীয়ভাবে বরণ করে নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে মালয়েশিয়ার যে রাষ্ট্রীয় সম্মাননা, অর্থাৎ গার্ড অফ অনার দেওয়া হয়েছে এবং তাকে বরণ করা হয়েছে নতুন উষ্ণতায়, অর্থাৎ দুই বন্ধু প্রতিম দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে মিলিত হয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেই উষ্ণ অভ্যর্থনায় জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ থেকে প্রমাণ হয় যে বাংলাদেশকে তারা কোন জায়গাতে দেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারা কোন অনন্য উচ্চতায় দেখেন এবং বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ককে আরো কিভাবে অনন্য উচ্চতায় তারা নিয়ে যেতে চান। গতকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার যারা প্রবাসী রয়েছেন তাদের সঙ্গে একটি মত বিনিময় সভায় অংশ নিয়েছেন। সেখানে তিনি বেশ কয়েকটি বিষয়ে আভাস দিয়েছেন, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কোন কোন বিষয়গুলোকে তুলে ধরবেন, কোন বিষয়গুলোর উপরে জোর দিবেন। এবং একটি বিষয় পরিষ্কার যে মালয়েশিয়ার যে শ্রমবাজার রয়েছে, যে সম্ভাবনা রয়েছে, যেটি আটকে আছে, বিশেষ করে নতজানু পররাষ্ট্রনীতি যেটি ছিল গত 16 বছরের, তিনি সেটি উল্লেখ করেছেন এবং বলেছেন যে সেই নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশকে বিভিন্ন জায়গায় বিশ্বের অনেক দেশের সঙ্গেই যে সুসম্পর্ক সেটি রাখতে সমর্থ হয়নি, সেই জায়গাগুলো তিনি পুনরুদ্ধার করতে চান। দেশের সঙ্গে প্রতিবেশী তো বটে, বরং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রেখেই বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান। তারই প্রথম ধাপ, অর্থাৎ সরকার পরিচালনার 4 মাসের মাথায় তার এই প্রথম সফর মালয়েশিয়াতে, যেই যাত্রা আজকে মালয়েশিয়া থেকে তিনি গতকাল শুরু করেছেন, সেই যাত্রা অব্যাহত থাকবে। এখানে যারা প্রবাসীরা রয়েছেন তারাও বিশ্বাস করছেন কিংবা প্রত্যাশা করছেন তাদের যে সংকট, সম্ভাবনা, না বলা কষ্ট, সব কষ্ট তার এই সফরের মধ্য দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, দূরে চলে যাবে, নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে এবং তাদের জীবনের পরিবর্তন যেমন আসবে, ঠিক তেমনি বাংলাদেশকেও তারা বিনির্মাণ করতে পারবেন, অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন। ঠিক স্বপ্নের যে বাংলাদেশের পরিকল্পনার কথা বলেছেন তারেক রহমান, তার সেই স্বপ্নের বাংলাদেশ তিনি বিনির্মাণ করতে পারবেন, সবার সহযোগিতা তিনি চেয়েছেন। দর্শক আমরা যেটি জানতে পেরেছি, এখনই এই কার্যালয়ের ভিতরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। Prime Minister, and more than that, having Brother Tariqur Rahman and the families endured hardships, struggle for
being consistent in his ideals to defend freedom and progress of his people in his country who he deeply loved. And we have shared limited experiences together, and I look forward to very much in terms of this personal relations and also to benefit both our great countries. Our diplomatic relations was one of the earliest to recognize Bangladesh, and similarly after the initial turmoil, I use the term Bangladesh term Songram and Viplov, continuous. There was elections, and we were among the first to call and congratulate him personally. Even at that time, I said I look forward to his visit. Now, we have to enhance bilateral relations. And we discussed as Foreign Minister, Home Affairs and Trade and relevant ministries to take up this challenge to cement relations through fast-track FTA, through enhanced and comprehensive partnership in all fields, and not limited only to trade and investment, although that remains to be pivotal, but also to extend beyond that in terms of collaboration in all fields of research, new science, new technology, of semiconductor and AI, because these are the challenges for our people in the future. The exchange of notes extend beyond cultural cooperation, counterterrorism research, and of course, the key is investment promotion and facilitation. Trade has been lukewarm. We have Bangladesh, it's a big country with enormous potential, and with Malaysia we should enhance our bilateral trade investments, and as I said, in new areas other than agriculture, which remains again one of the key areas, but then semiconductor, digital economy, energy, advanced manufacturing. Now, human resource cooperation, particularly with workers, has been firstly critical for our economic survival, but at the same time has invited lots of scandals and concern, particularly humanitarian issues, treatment, and also the challenge to make sure that it is more transparent and just. I appreciate his candor, his commitment to share our common resolve. Yes, we need the workers. Yes, also, and more importantly, we have to protect the welfare of the workers and their families. This continued use of workers being exploited, ill-treated, and purely for personal or company gains cannot be tolerated. And I truly appreciate the sentiments expressed in private to me and also in the bilateral meetings that we must take the lead in stopping the excesses and making sure it is transparent, meets the requirement of both countries, but must protect the interests of these workers and their families. We have arranged our meetings with relevant authorities on other related issues like Petronas and Petrobangla, on the LNG, halal industry, collaboration in education, culture and tourism, and of course through our common effort to try and work with influence to resolve the predicament of refugees, Rohingya in Bangladesh, also here, and to engage through the good offices of the Foreign Minister, through ASEAN mechanisms, to engage with the Myanmar authorities to resolve part of the issue. On global issues, on Palestine,
on the pliant atrocities inflicted on Gaza by the Zionist Israeli regime, on the support to the lasting peace in the Gulf and Iran. We are together, and we will continue to engage with all of the partners to ensure there's peace. Thank you again, Brother Abdul Rahman, for being our guest and we consider you part of the enlarged family, and you've been very kind and supportive, and I look forward to this strengthening of these family bonds and brotherly relations between us. Thank you. Thank you, Honorable Prime Minister. I now invite the Honorable Prime Minister of Bangladesh to deliver his statement. Bismillahirrahmanirrahim. Your Excellency, Dr. Sri Anwar Ibrahim, Prime Minister of Malaysia, distinguished members of the delegation, members of media, ladies and gentlemen, Assalamu alaikum. Selamat pagi. As I took office as the Prime Minister of Bangladesh this February, one of the first calls I received was from His Excellency Prime Minister Anwar Ibrahim. He congratulated me and invited me to visit Malaysia, the beautiful, one of the beautiful country. I am honored to accept his kind invitation. My wife and I are delighted to be here on my first foreign visit as Prime Minister. I remember my father, late President Zia Rahman, visiting Malaysia in April 1979. His visit strengthened political ties and laid the foundation for labor cooperation between our two countries. I also remember my mother, Begum Khaleda Zia, visiting Malaysia as Prime Minister in 1993. Our visit further deepened our friendship and expanded bilateral cooperation. I sincerely thank His Excellency Prime Minister, the government and the people of Malaysia for their warm welcome and hospitality. Malaysia is a trusted and long-standing partner of Bangladesh. Our friendship is built on mutual trust, shared values, and strong people-to-people ties. His Excellency Prime Minister and I have discussed on a wide range of issues. We have discussed bilateral cooperation and exchanged views on regional and international developments. Today, we reaffirm our commitment to strengthen Bangladesh-Malaysia relations. We agree to enhance engagement through existing mechanisms, including the Joint Commission meeting and bilateral consultations between our foreign ministers. We also welcome the growth of bilateral trade and agree to move forward with negotiations on the Bangladesh-Malaysia Free Trade Agreement. The Bangladesh Nationalist Party received a strong mandate in the parliamentary election of February 2026. With overwhelming support of our people, we have restored political stability through a democratic process. Our priority is to create jobs, attract foreign investment, and escalate economic growth. We are building a business-friendly environment and creating a new opportunity for investors. I see strong potential for Malaysian investment in Bangladesh and warmly invite Malaysian businesses to explore those opportunities. Our discussions cover ICT, energy infrastructure, manpower, halal industry, agro-processing industries, education, skill development, defense, digital economy, semiconductor, and other high-value sectors. Bangladeshi workers, students, professionals, and entrepreneurs in Malaysia serve as an important bridge between our two countries. Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon as possible. I also raised
issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We agreed that recruitment should be transparent, fair, and equitable, reducing intermediaries and low cost for workers. I express deep concern for the Rohingya people sheltered in Bangladesh and thank Malaysia for its continued support for their safe, dignified, and sustainable repatriation to Myanmar. We also discussed regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspires to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. I appreciate Malaysia's support for Bangladesh's regional integration efforts. His Excellency and I also exchanged views on the global issue, including the situation in the Middle East. We reaffirm our commitment to working together in the United Nations and other international organizations. I also thank Malaysia for supporting Bangladesh's candidature for the presidency of the 81st session of the United Nations General Assembly. We look forward to continuing our close cooperation on issues of shared interest. I welcome the signing and exchange of bilateral documents today. These initiatives will further strengthen our cooperation and sustain the positive momentum in our relations. I am confident that today's discussion will open a new chapter in Bangladesh-Malaysia relations. We look forward to working closely together for shared prosperity, regional peace, and more inclusive international order. I personally invite the whole Bangladesh invites His Excellency Prime Minister Anwar Ibrahim and Madam to visit Bangladesh at a convenient time. The people of Bangladesh will be honored to welcome you, Excellency. Once again, I thank His Excellency, the government, and the people of Malaysia for friendship and hospitality. We return, me and my wife and my delegation, we return home with sweet memories. Thank you all. Assalamu alaikum. Thank you, Robert Prime Minister. Excellencies, ladies and gentlemen, we have now concluded our joint press conference announcing the departure of the এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে কার্যালয়, তার ভিতরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, এই দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক শেষে তারা দুজনেই গণমাধ্যমের সামনে তাদের বক্তব্য তুলে ধরলেন আনুষ্ঠানিকভাবে, এবং তারা যেটি তুলে ধরলেন দুদেশের রাষ্ট্রপ্রধান দুদেশের প্রতি তাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি তুলে ধরেছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং বাংলাদেশের প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে আগ্রহ রয়েছে সেটি পুনর্ব্যক্ত করেছেন এবং দুদেশের সম্পর্ককে তারা এগিয়ে নিতে চান, সেটিও আমরা দুই সরকার প্রধানের কাছ থেকে বক্তব্য থেকে সেটি জানতে পেরেছি। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রথম সফর এবং মালয়েশিয়া দিয়েই যে শুরু হলো তার যে বিদেশ সফর, সেই জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রতি তার যে আগ্রহের কথা, অতীতে যেরকম যে সম্পর্কটি ছিল সেটি যেন সামনে আরো এগিয়ে যায় সেই প্রত্যয় ব্যক্ত করেছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং দুদেশের যে সম্পর্ক তারা কিভাবে আরো গভীর করা যায়, কিভাবে সম্পর্কগুলোকে আরো বেশি সুদৃঢ় করা যায় এবং সংকট বা সমস্যাগুলোকে কিভাবে কাটিয়ে দুদেশের সম্পর্ককে অনন্য উচ্চতায় নেওয়া যায় সেই বিষয়গুলো আসলে তারা তুলে ধরলেন। তো আমরা রয়েছি প্রধানমন্ত্রীর খবর সংগ্রহের আরো বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। আজকে মালয়েশিয়ার সময় 1:30টায় এবং বাংলাদেশ সময় 11:30টায় এই যে বৈঠক হলো কিংবা এই যে সফর তার সবশেষ নিয়ে এবং নিয়ে একটি সংবাদ সম্মেলন করা হবে, সেটি আমরা নিশ্চয়ই আমাদের দর্শকদেরকে দেখাতে পারবো। আপাতত ঢাকাতে চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ জাকারিয়া আপনাকে। সহকর্মী জাকারিয়া আহমেদ জানাচ্ছিলেন কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সবশেষ খবরাখবর। সেই সঙ্গে আমরা যুক্ত ছিলাম দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ ব্রিফিংয়ে। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ পর্যায়ের আলোচনার প্রথম দিন শেষে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার। দুই দেশ জানিয়েছে 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষ রোডম্যাপে সম্মত হয়েছে।
পাশাপাশি লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ রাখতে একটি যৌথ ডি-কনফ্লিকশন সেল গঠনের বিষয়েও সমঝোতা হয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, প্রয়োজন হলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টার মোকাবেলার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। যুদ্ধের হুমকি আর উত্তেজনার পথ ছেড়ে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান। সুইজারল্যান্ডে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের প্রথম দিন শেষে মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার জানিয়েছে, আগামী 7 দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য নিয়ে একটি রোডম্যাপে একমত হয়েছে দুই পক্ষ। পাশাপাশি লেবাননের সংঘাত এড়াতে এবং উত্তেজনা কমাতে একটি যৌথ ডি-কনফ্লিকশন সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই অগ্রগতি এমন সময় এসেছে যখন কিছুদিন আগেও দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ছিল। যুদ্ধবিরতির আগে পাল্টাপাল্টি হামলা ও কঠোর বক্তব্যে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহকে সমর্থনের অভিযোগে ইরানকে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারও দিয়েছিলেন। জবাবে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রকে সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, আলোচনা সফল করতে হলে উভয় পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সঙ্গে তিনি জানান, প্রয়োজন হলে নিজেদের স্বার্থ রক্ষায় ইরানও প্রস্তুত। তবে আলোচনায় ইতিবাচক অগ্রগতির খবর এলেও মাঠে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, নিরাপত্তার প্রয়োজন হলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনারা অবস্থান চালিয়ে যাবে। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো চেষ্টার বিরুদ্ধে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। বিশ্লেষকদের মতে এই আলোচনা সফল হলে শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে পারমাণবিক কর্মসূচি, লেবানন সংকট এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের মতো জটিল বিষয়গুলোতে সমঝোতায় পৌঁছানো সহজ হবে না। তাই এখন সবার নজর পরবর্তী দফার আলোচনার দিকে, কারণ কূটনৈতিক অগ্রগতির বার্তা মিললেও অবিশ্বাস ও নিরাপত্তা সংকট এখনও বড় বাধা হয়ে আছে। ফলে এই আলোচনা শেষ পর্যন্ত স্থায়ী শান্তির পথ খুলে দিতে পারে কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। লেবাননে ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হরমুজ প্রণালী। ওয়াশিংটন ও তেহরানের সমঝোতা স্মারক সইয়ের শর্ত ভঙ্গ করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জবাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, যদিও যুক্তরাষ্ট্রের দাবি হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। নতুন করে ইরানকে হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, আগামী 60 দিনের মধ্যে ইরান চূড়ান্ত চুক্তিতে না পৌঁছালে যুক্তরাষ্ট্রই বরং হরমুজে টোল আদায় করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার পরই খুলে দেয়া হয় হরমুজ প্রণালী। ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নেয় যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তির অন্যতম শর্ত ছিল সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে, কিন্তু লেবাননে হামলা থামায়নি ইসরায়েল। এই ঘটনায় হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। সমঝোতার শর্ত ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়, হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। হরমুজে প্রবেশ থেকে বিরত থাকতে সব জাহাজকে সতর্ক করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই নৌপথে প্রবেশের চেষ্টা করলে জাহাজগুলোকে হামলার মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে। এদিকে হরমুজ বন্ধ করে দেওয়ার বিষয়ে ইরানের ঘোষণাকে প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র দাবি করেছে, স্বাভাবিক রয়েছে জাহাজ চলাচল। ইরানের এমন শক্ত অবস্থানকে চুক্তির শর্ত মানতে বাধ্য করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর চাপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এদিকে ট্রাম্প বলেছেন, এখন হরমুজে কোনো টোল নেই। আগামী 60 দিনের পরও কোনো টোল থাকবে না, যদি না যুক্তরাষ্ট্র এই টোল আরোপ করে। তিনি সতর্ক করেছেন, 60 দিনের মধ্যে ইরান চুক্তিতে না এলে উল্টো যুক্তরাষ্ট্রই হরমুজে টোল বসাবে। এ সময় যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের দেবদূত বলেও উল্লেখ করেন ট্রাম্প। নূর মোহাম্মদ, স্টার নিউজ। দেখছেন স্টার ওয়ার্ল্ড, ফিরছে একটু পর।
দেখছেন স্টার ওয়ার্ল্ড, সাথে থাকার জন্য ধন্যবাদ। ইরানের পর এবার নতুন শত্রু খুঁজছে যুদ্ধবাজ ইসরায়েল। নতুন শত্রু হিসেবে এরই মধ্যে সিরিয়া ও তুরস্কের নাম উঠে এসেছে ইসরায়েলের কট্টরপন্থী নেতাদের কণ্ঠে। নেতানিয়াহুর দল লিকুদ পার্টির কট্টরপন্থী এক মন্ত্রী বলেছেন, আজ হোক কাল হোক ইসরায়েলকে তুরস্ক ও সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতেই হবে। রাতারাতি ইরানের ক্ষমতা পরিবর্তন করে দেশটিতে নিজেদের মদতপুষ্ট সরকার বসানো ও ইরানের সমৃদ্ধ করা 400 কেজি ইউরেনিয়াম দখল করার স্বপ্ন দেখিয়ে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছিলেন নেতানিয়াহু। 28 ফেব্রুয়ারি ইরানের উপর হামলার ক্ষেত্রে মিলেছিল দুই বন্ধু রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু নেতানিয়াহুর চাওয়া ছিল আরও বেশি কিছু। সিরিয়ার গোলান মালভূমি ও লেবাননের দক্ষিণাঞ্চল দখলে নিয়ে একটি বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গড়ার স্বপ্ন ছিল নেতানিয়াহুর। কিন্তু প্রবল প্রতিরোধ ও যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির মধ্য দিয়ে নেতানিয়াহুর সেই স্বপ্নকে গুঁড়িয়ে দিয়েছে ইরান। তারপরও থামছে না ইসরায়েলের ষড়যন্ত্র। এবার সিরিয়ার সাথে যুদ্ধের ষড়যন্ত্র করছেন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির কট্টরপন্থী মন্ত্রী আমিচাই চিকলি। নেতানিয়াহুর মন্ত্রিসভার প্রবাসী বিষয়ক এই মন্ত্রী বলেছেন, আজ হোক বা কাল ইসরায়েলকে তুরস্ক ও সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতে হবে। তার মতে মধ্যপ্রাচ্যে সিরিয়া, তুরস্ক, কাতার ও পাকিস্তান মিলে একটি উগ্র সুন্নি অক্ষ গড়ে উঠছে। মজার ব্যাপার হলো, এখন ইরানের চাইতেও নতুন এই অক্ষ নিয়েই নাকি ইসরায়েল বেশি উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মাধ্যমে ইরান বড় ধরনের কিছু সাফল্য অর্জন করেছে, এটা ঠিক। কিন্তু এর চেয়েও অনেক বেশি উদ্বেগের বিষয় হলো মধ্যপ্রাচ্যে মাথাচাড়া দিয়ে ওঠা নতুন অক্ষ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তান ও তুরস্ক ভূমিকা রাখার মধ্য দিয়ে এই নতুন জোটের অংশ হয়ে উঠেছে। পাকিস্তান ও তুরস্ক হলো ভারত, গ্রিস ও সাইপ্রাসের শত্রু, যারা আবার ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্য হুমকি স্বরূপ। ইসরায়েলকে অবশ্যই এই হামলা থামাতে হবে। জবাবে তুরস্ককে নতুন ইরান বলে আখ্যায়িত করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটো। কিন্তু সামরিক সক্ষমতায় তুরস্ক ইরানের চাইতেও বেশি কিছু। চলতি বছরই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। তাদের হাতে আছে ক্ষেপণাস্ত্রবাহী পাইলটবিহীন যুদ্ধ বিমান, আছে ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন। আসছে বছরই নিজেদের তৈরি প্রথম রণতরী মুগেম উদ্বোধন করতে যাচ্ছে তুরস্ক, যা হবে ফ্রান্সের রণতরী দ্য গলের চাইতেও কয়েক গুণ বড়। ইফাতিরা, স্টার নিউজ। ইরানে শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে যেন ঝুড়ির সবগুলো ডিম একসঙ্গে হারালেন নেতানিয়াহু। তার যুদ্ধনীতির কারণে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থনের দিন সম্ভবত অবসান হতে চলেছে। নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন ভঙ্গ হয়েছে। আব্রাহাম অ্যাকর্ড মুখ থুবড়ে পড়তে যাচ্ছে। সব মিলিয়ে নেতানিয়াহুর রাজনীতির কবর রচিত হওয়াটা এখন সময়ের অপেক্ষা মাত্র। ইরান যুদ্ধে শোচনীয়ভাবে যিনি পরাজিত তিনি নেতানিয়াহু। ইতিহাস এই তথ্যটি যেমন মনে রাখবে, তেমনি ঘৃণার সঙ্গে এটিও মনে রাখবে যে তিনি মধ্যপ্রাচ্যকে রক্তপাতের দিকে ঠেলে দিতে চেয়েছিলেন। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবানন ও গাজায় হত্যাযজ্ঞ, গাজা ও পশ্চিম তীরের ভূমি দখল, লেবানন ও সিরিয়ার বিশাল এলাকা দখল করে বৃহত্তর ইসরায়েল তৈরির ষড়যন্ত্র, ত্রাণবাহী ফ্লোটিলায় বর্বর হামলা, সব ক্ষেত্রেই ইসরায়েলি এই নেতার যে কোনো পদক্ষেপ মানেই আইন বহির্ভূত চরম সহিংসতা। দশকের পর দশক ধরে নেতানিয়াহু ফিলিস্তিনের দ্বিরাষ্ট্রিক সমাধানে একমাত্র বাধা হয়েছিলেন। 2023 সালে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হয়ে গাজায় তিনি প্রতিশোধের নামে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ছিল তার সেই চরম ও অবৈধ নীতিরই প্রকাশ। যথারীতি ইরানেও তিনি ব্যর্থ। কিন্তু ব্যর্থতার কালিমা গায়ে মাখতে চাননি ট্রাম্প। তাই সহযোদ্ধা নেতানিয়াহুকে উপেক্ষা করেই তিনি ভার্সাই চুক্তিতে নিজের মান রক্ষা করেছেন। এবার নেতানিয়াহুর রাজনৈতিক পতনের দিকে দ্রুত এগোচ্ছেন। কারণটা কেবল এই নয় যে আসছে অক্টোবরের নির্বাচনে তিনি শোচনীয় পরাজয় বরণ করতে যাচ্ছেন, বরং কারণটা হলো তিনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিশেষ সম্পর্ককে বিষিয়ে তুলেছেন। দুই দেশের সম্পর্ক ইতিহাসে এই প্রথম সবচেয়ে দুর্বলতম অবস্থানে। ট্রাম্প তার প্রিয় বিবির সাথে এখন আর কথা বলেন না। ট্রাম্প ও নেতানিয়াহুর রূঢ় ফোনালাপ তাদের আস্থার পতনকেই তুলে ধরে। G7 সম্মেলনে ট্রাম্প যখন বলেন ইরানেরও ক্ষেপণাস্ত্র তৈরির অধিকার আছে এবং নিষেধাজ্ঞা শিথিল করে তাদের অর্থ ফেরত দেওয়া হতে পারে, তখন এটি আসলে ইসরায়েলের বিরুদ্ধেই কঠোর বার্তা হিসেবে দেখা হয়।
যে কোনো অবস্থায় ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থনের দিন সম্ভবত অবসান হতে চলেছে। নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন ভঙ্গ হয়েছে। আব্রাহাম একর্ড মুখ থুবড়ে পড়তে যাচ্ছে। এক ইরানের ওপর নিজের ঝুড়ির সবগুলো ডিম বাজি ধরেছিলেন নেতানিয়াহু এবং তিনি কঠিনভাবেই পরাজিত হয়েছেন। আসছে অক্টোবরের নির্বাচনে তার রাজনীতির কবর রচিত হওয়াটা সময়ের অপেক্ষা মাত্র। শোনা যাচ্ছে নেতানিয়াহু নির্বাচন করুক, এটা এখন স্বয়ং ট্রাম্পও চান না। ইফাতিরা, স্টার নিউজ। ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র ইরানের চুক্তির ফলাফল নিয়ে ইসরায়েলিদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয়েছে। ইসরায়েলের কট্টরপন্থী ক্ষমতাসীন দল লিকুদ পার্টির কাছে এই চুক্তি ছিল অনেকটা ভূমিকম্পের মতো। দেশটির জনগণের কাছেও তাই। ইসরায়েলের 92% মানুষই মনে করে যুদ্ধে ইরানই বিজয়ী হয়েছে, আর 82.9% বলছে এই যুদ্ধ ইসরায়েলের নিরাপত্তাকে আরও দুর্বল করেছে। নেতানিয়াহু জানতেন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চুক্তি মানেই তার রাজনৈতিক পরাজয়। তাই একের পর এক লেবাননে হামলা চালিয়ে সেই চুক্তি ভেস্তে দিতে চেয়েছিলেন নেতানিয়াহু, কিন্তু শেষ রক্ষা হয়নি। 18 জুন ফ্রান্সের ভার্সাই প্যালেসে ইরানের সাথে প্রাথমিক সমঝোতায় স্বাক্ষর করেছেন ট্রাম্প। ঘটনাটি ইসরায়েলের রাজনীতিতে যেন ভূমিকম্পের সৃষ্টি করেছে। ইসরায়েলের বেশিরভাগ নাগরিক মনে করছেন এই যুদ্ধে ইরানেরই জয় হয়েছে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় ও আগাম ইনস্টিটিউটের একটি জরিপের ফলাফল উল্লেখ করে টাইমস অব ইসরায়েল বলেছে, ইসরায়েলের 92% মানুষ বলছেন যুদ্ধে ইরানি বিজয়ী। 82.9% মতে এই সংঘাত ইসরায়েলের নিরাপত্তাকে দীর্ঘমেয়াদী আরও দুর্বল করেছে। নেতানিয়াহুর রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত ডানপন্থী ভোটারদের 93.1% মনে করেন ইরানি এ যুদ্ধে লাভবান হয়েছে। জরিপে অংশ নেয়া 63.2% মানুষ এই চুক্তির বিরোধিতা করেছেন, আর 12.1% চুক্তির পক্ষে মত দিয়েছেন। 86% উত্তরদাতা যুদ্ধের ফলাফলকে নেতিবাচক হিসেবে দেখেছেন। 87.8% মানুষ মনে করেন নেতানিয়াহু তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। ইসরায়েল বড় ধরনের সাফল্য অর্জন করেছে নেতানিয়াহুর এমন দাবির প্রতি অনাস্থা জানিয়েছেন 72.5% নাগরিক। 56.4% নাগরিক বলছেন নেতানিয়াহুর দুর্বল যুদ্ধ পরিচালনায় এই ব্যর্থতার কারণ। ইসরায়েলের 3644 জন নাগরিকের মধ্যে গত 17 থেকে 20 জুন পর্যন্ত জরিপটি চালানো হয়। জনসংখ্যার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নমুনা নির্বাচন করা হয় এবং 99% নির্ভরযোগ্যতার ক্ষেত্রে জরিপটি পরিচালিত করা হয়। এতে সম্ভাব্য ত্রুটি বা ভুলের হার ধরা হয়েছে 2.2%। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। ইসরায়েলি হামলায় গাজায় আরও এক গণমাধ্যম কর্মীর মৃত্যু হলো। নিহত আহমেদ উইশাহ আল জাজিরার সাংবাদিক। এ নিয়ে গাজা যুদ্ধে আল জাজিরার 12 সাংবাদিকের মৃত্যু হলো। গাজায় ইসরায়েলি আগ্রাসন সাংবাদিকদের জন্য ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ বলে আখ্যায়িত করছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংস্থা সিপিজে। আল বুরেজি শরণার্থী শিবিরে ইসরায়েলের চালানো ওই হামলার প্রাণ হারিয়েছেন আরও 8 ফিলিস্তিনি। নিহত সাংবাদিকের মরদেহ ঘিরে এভাবেই আহাজারি করছে তার স্বজনরা। কান্নার রোলে ভারী হয়ে উঠেছে বাতাস। নিহত সাংবাদিক কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরার কর্মী। তার নাম আহমেদ উইশাহ। গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় এ নিয়ে আল জাজিরার 12 সাংবাদিকের মৃত্যু হলো। শনিবার উপত্যকার আল বুরেজি শরণার্থী শিবিরে আইডিএফের হামলায় প্রাণ হারান তিনি। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজের প্রতিবেদন অনুযায়ী গাজায় ইসরায়েলি আগ্রাসন সাংবাদিকদের জন্য ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। সিপিজের তথ্য অনুযায়ী গত 2 বছরে গাজায় যত সাংবাদিক নিহত হয়েছেন, সারা বিশ্বে গেল 4 বছরেও এত সাংবাদিকের মৃত্যু হয়নি। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, আন্তর্জাতিক পরিসর থেকে গাজার মানুষের দুর্দশার চিত্র মুছে দিতেই সাংবাদিকদের ওপর নিয়মিতভাবে এই আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি দখলদার বাহিনী পরিকল্পিতভাবে সরাসরি সাংবাদিকদের লক্ষ্যবস্তু করছে। এর মাধ্যমে তারা মূলত গাজার তথ্যচিত্রের বহির্বিশ্বে ছড়িয়ে পড়া ঠেকাতে চায়। সিপিজের পরিসংখ্যান অনুযায়ী 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 260 গণমাধ্যম কর্মীর প্রাণ গেছে, যা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ এবং যুগোস্লাভিয়ার যুদ্ধে সম্মিলিতভাবে নিহত হওয়া মোট সাংবাদিকের সংখ্যার চেয়েও বেশি।
ইফফাতিরা, স্টার নিউজ। দেখছেন স্টার ওয়ার্ল্ড, ফিরছে একটু পর। সাথে থাকার জন্য ধন্যবাদ। রাজনৈতিক চাপে থাকা লেবার পার্টির নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ অথবা আগামী কয়েকদিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন। বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে তথ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য অবজারভার এক প্রতিবেদনে দাবি করে প্রধানমন্ত্রী স্টারমার সোমবারের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিতে পারেন। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, যদিও সরকারের একটি সূত্র জানিয়েছে তিনি এখনও পুরোপুরি দেশ পরিচালনার কাজেই মনোযোগী আছেন। তার এই পদত্যাগ ইস্যুতে কথা বলেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন স্টারমার পদত্যাগ করতে যাচ্ছেন, তার জন্য মঙ্গল কামনা করেন। ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্র অভিবাসন ও জ্বালানি নীতিতে স্টারমার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এর আগে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েল নীতির প্রতি সমর্থন না দেয়ায় স্টারমারের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ট্রাম্প। বিভিন্ন সময় তার সমালোচনাও করেছেন তিনি। অন্যদিকে সব মিলিয়ে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে চলমান টানাপোড়েনের মধ্যে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর দৃশ্যপট পাল্টাতে শুরু করে। সম্প্রতি নরেন্দ্র মোদীর সফর ঘিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপি নেতা এবং মন্ত্রী দিলীপ ঘোষ ভারতে বসবাস করা সংখ্যালঘু মুসলিমদের পাকিস্তান কিংবা বাংলাদেশে চলে যেতে বলেছেন। অন্যদিকে সীমান্তে অব্যাহত আছে পুশিন। তো এসব বিষয় নিয়ে বিস্তারিত জানাতে আমরা যুক্ত হতে যাচ্ছি সহকর্মী সুজিত দুয়ারির সঙ্গে। সুজিত, যেমনটি আসলে বলছিলাম, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে আসলে পুশিন। যদিও হিউম্যান রাইটস ওয়াচ এটিকে মানবতা বিরোধী বলছে, মানবাধিকারের লঙ্ঘন বলছে। তো সবকিছু মিলিয়ে আসলে এই পুশিন সংক্রান্ত কি খবর আপনার কাছে রয়েছে? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে পুশিং সংক্রান্ত বিষয় কিন্তু এখন কিছুটা হলেও স্থগিত রয়েছে, বন্ধ রয়েছে পুশিং প্রক্রিয়া। কারণ তথ্য যাচাই যাদের লাস্ট পজিশনে রয়েছে, তথ্য যাচাই করা রয়েছে যে 350 জন মতো রয়েছে বিভিন্ন হোল্ডিং সেন্টারে। 11টি হোল্ডিং সেন্টারে তাদেরকে রাখা হচ্ছে এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি, এবং তাদের তথ্য যাচাই না হওয়া পর্যন্ত তাদেরকে কিন্তু পুশিং করানো হচ্ছে না। সুতরাং এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই যে পুশিং প্রক্রিয়া, তথ্য যাচাই করার প্রক্রিয়া, সেটা কিন্তু স্থগিত রাখা হয়েছে। এবং এই তথ্য যাচাই করা হলে তারা কোন দেশের নাগরিক, সমস্ত কিছু ঠিকঠাক হলে তারপরেই কিন্তু তাদের নিজের দেশে হাতে তুলে দেওয়া হবে। আরিফ। সুজিত, আরো একটি বিষয় যে এই যে রাস্তা বন্ধ নিয়ে আসলে মুসলিমদের দেশ ছেড়ে চলে যেতে বলেছেন বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ, তো এই বিষয়ে এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি তার সম্পর্কে আসলে সবশেষ খবর কি রয়েছে আপনার কাছে? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে প্রথম যে কোশ্চেনটা করলেন রাস্তা বন্ধ নিয়ে, অর্থাৎ রেড রোডের যে পরিস্থিতি, আমি আগেও জানিয়েছিলাম। দিলীপ ঘোষ বক্তব্য রেখেছেন কয়েকদিন আগের কিছু বক্তব্য, সেটাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তিনি বলেছেন যে রাষ্ট্রবাদী মুসলিম যারা রয়েছে, অর্থাৎ এই রাষ্ট্রের কল্যাণ চায় যারা, দেশের ভালোবাসে যারা, তারা এদেশে থাকবে। কিন্তু দেশ ভালোবাসে না যারা, বা বহিরাগত যারা এসছে, যারা অনুপ্রবেশকারী, তাদের উদ্দেশ্যে কিন্তু তার বার্তা যে দেশকে যারা ভালো না বাসে, তারা রাষ্ট্রবাদী যারা নয়, তারা কিন্তু দেশ ছেড়ে চলে যাক, পাকিস্তান বা বাংলাদেশ চলে যাক। এই ধরনের যে মন্তব্য, সেটা কিন্তু উনি আগেই করেছিলেন, সোশ্যাল মিডিয়াতে নতুন করে ভাইরাল হচ্ছে। তবে আপনাকে জানিয়ে রাখি রেড রোডের বিষয়ে যেটা রয়েছে, সেটা কয়েকটি বিষয় মাথায় রেখে রাজ্য সরকার রেড রোডে করেছিল। প্রথমত হচ্ছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা একেবারে প্রথম প্রাধান্য দেওয়া হয়েছিল, যেহেতু প্রকাশ্য জায়গায় এই যোগের সমাবেশ, তিনি নির্দিষ্ট ঘাটপের মধ্যে থাকবেন না, তাকে রাস্তায় তিনি নেমে যারা যোগ করছেন তাদের সামনে রয়েছেন। সুতরাং সেই জায়গায় কিছুটা হলেও সমস্যা রয়েছে। এবং অন্যদিকে আপনি আরেকটা জিনিস প্রশ্ন করলেন যে মমতার সাংগঠনিক বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের মতো করে দল গোছানোর চেষ্টা করেছেন, যদিও তিনি রাজনৈতিকভাবে তিনি সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলছেন না। তিনি সাংগঠনিক কিভাবে দল ঠিক করা যায়, দলটি ঠিক করা, সেই সমস্ত কিছু মাথায় রাখছেন। এবং দলত্যাগী যারা হচ্ছেন তাদের এবং পুরনো কমিটি তিনি ভেঙে দিয়ে নতুন করে কমিটি ঘোষণা করেছেন, যদিও জেলা স্তরের কোনো কমিটি ঘোষণা করা হয়নি। সমস্ত বিষয় মাথায় রেখে তিনি কিন্তু দল গোছানোর চেষ্টা করছেন। সুজিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সুজিত দুয়ারি জানাচ্ছিলেন ভারতের নানা ইস্যু নিয়ে আসলে সবশেষ খবরাখবর কি ছিল তার কাছে। এই ছিল স্টার ওয়ার্ল্ডের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।